বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অপারেশন বুলডোজার দু পা এগিয়ে যেন এক পা পিছিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবারই তিনি ঘোষণা করেছিলেন যে কলকাতার সহ বিভিন্ন শহর মফস্বলের ফুটপাত দখল মুক্ত করতে হবে এবং সেই মতোই রাজ্য জুড়ে অভিযান শুরু করেছিল প্রশাসন। কিন্তু 72 ঘন্টার মধ্যে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আগামী 1 মাস উচ্ছেদ বন্ধ থাকবে। কেন তিনি এই ডিসিশন নিতে বাধ্য হলেন তা আমাদের সকলেরই জানা, যে এই রাজ্যের প্রায় 121টি পুরসভার মধ্যে 69টিতে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই কলকাতা শহরের 45টিতে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এগিয়ে রয়েছে বিরোধী দল বিজেপি, 2টিতে সিপিএম। অন্যদিকে যদি আমরা সল্টলেক, আসানসোল, হাওড়া পুর নিগমগুলো দেখি, সেখানেও কিন্তু একই অবস্থা। অর্থাৎ দেখা যাচ্ছে শহরাঞ্চলের ভোটটা কম পড়েছে তৃণমূলে এবং পিছিয়ে রয়েছে তৃণমূল। সেই রোষে কি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটি ডিসিশন নিয়েছিলেন? তিনি কি ভেবেছিলেন যে সাধারণ মানুষ তাকে ভোট দেননি, বেআইনি সরকারি জমি দখল, জলাজমি, পুকুর ভরাট, তোলাবাজি এসবের বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেননি বলেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল? কিন্তু দেখা গেল সেই সঙ্গে বলা হয়েছিল যে আহ বিভিন্ন মফস্বল এবং শহরে হকার যেখানে যেখানে বেআইনিভাবে বসেছে সেই হকারদের উচ্ছেদ করা কথা বলেছিলেন। কিন্তু দেখা গেল যে যে হকারের কথা বলা হয়েছিল, সেই হাতিবাগান হোক, গড়িয়াহাট হোক, নিউ টাউন বা সল্ট লেক, যাদেরকে তোলা হচ্ছিল তাদের কিন্তু দীর্ঘদিন ধরেই তারা ব্যবসাটা সেখানে করছেন এবং তারা প্রত্যেকেই নিম্নবিত্ত পরিবারের লোকজন, দীর্ঘদিন ব্যবসা করছেন, তাদের তুলে দেওয়া হলো। যেমন গত বুধবারই বিকেলবেলা যখন আলিপুরে চিড়িয়াখানার পাশে, যারা দীর্ঘদিন ধরে চিড়িয়াখানা বা এই আলিপুর অঞ্চলে যাতায়াত করেন তারা জানেন যে চিড়িয়াখানার দেওয়াল ঘেঁষে এবং ওই ফুটপাত ধরে প্রচুর খাবারের দোকান রয়েছে এবং সেটা আজকে নয়, দীর্ঘদিন ধরে আমরা ছোটবেলা থেকেই দেখছি। হঠাৎ করে দেখলাম কালকে রাস্তা আটকে সেখানে সেই দোকানগুলিকে ভেঙে দেওয়া হলো। প্রশ্ন, তাহলে এতদিন ধরে এলাকার কাউন্সিলর কি করছেন? এতদিন কেন সেই ফুটপাত জবরদখল ছিল সেটা জবরদখল মুক্ত করা হয়নি? তেমনি হরিহাট, তেমনি হাতিবাগান, মানে কোনো একটা বলেছে বুলডোজার নিয়ে শুরু করো অপারেশন সানশাইন। অথচ এই 1996 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামফ্রন্ট জমানায় অপারেশন সানশাইন হয়েছিল, তিনি এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন টালিগঞ্জ থেকে লেক গার্ডেন্স থেকে বালিগঞ্জ পর্যন্ত রেল লাইনের দুপারে, যে বজবজ দক্ষিণ শাখার বজবজ সেকশনে রেল লাইনের দুপারে যে বস্তি ছিল, সেই বস্তি যখন রেল উচ্ছেদ করতে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন তাদের পুনর্বাসন চেয়ে তাদের সেই বস্তিবাসীদের তোলা যাবে না এবং দিনের পর দিন আন্দোলন করেছিলেন। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে অপারেশন সানশাইন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এখনো তিনি বলেন যে আসানসোলে যখন রেলের উচ্ছেদ করা হচ্ছে বেআইনি জমি, তিনি বলছেন পুনর্বাসন দিতে হবে। তাহলে সেই জায়গাটায় কোন প্রেক্ষিতে এইভাবে এই যে 72 ঘন্টা ধরে যেভাবে এতগুলো মানুষ তাদের খাবার লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে, দেখা গেল ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে সময় দেওয়া হলো না, আজ বলা হলো তো কাল থেকেই শুধু সানশাইন, এটা কোন ধরনের সিদ্ধান্ত? হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত বুঝতে পেরেছেন এবং তার জন্যই তাকে 2 পা এগিয়ে গিয়েও 1 পা পিছিয়ে আসতে হলো। এবং শুধু তাই নয়, এই যে অপারেশন সানশাইন শুরু হয়েছে, এতে তৃণমূলের বহু কর্মী যারা
এই দিন আনি দিন খায় অবস্থা, তারাও কিন্তু এই সংসার চালাতেন এই ফুটপাতে দোকান করেই। এবং তৃণমূলের এই কর্মীরা অনেক শাসক নেতার সঙ্গে জড়িত। শাসক নেতারা কিন্তু বিষয়টিকে ভালোভাবে নিচ্ছিলেন না। তাদেরও প্রশ্ন ছিল যে 2021 সালে এই মানুষগুলোই তো আমাদের ভোট দিয়েছিলেন, তাহলে কেন আজকে এই মানুষগুলোর পেটে লাথি মারার কথা বলা হচ্ছে। আহ, যেটা বলা হচ্ছে যে গ্রামে প্রভাব পড়েনি, কিন্তু এই শহরে প্রভাব পড়েছে। কিন্তু এই শহরে যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষ, তারা কিন্তু তাদের ভোটটা কিন্তু দেয়, তাদের বুঝে শুনে ভোটটা দেয়, সব সময় এটা হয়েই থাকে। এবং এখান থেকেই শুরু হয় যে একটা অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ সরকারের প্রতি একটা বিরূপ মনোভাব। সেই মনোভাব কিন্তু হয়েছে যে যে দুর্নীতি এবং নানা রকম যে সমস্ত সরকারের বিরুদ্ধে ইস্যু ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে, সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু মানুষ এখানে তার জবাব দিয়েছেন। তেমনি 2026 সালে এর কোনো প্রভাব পড়বে না তো? তৃণমূলের অন্দরে এই গুঞ্জন উঠতে শুরু করে এবং তার ফলেই কিন্তু এই অপারেশন যে বুলডোজার, সেখান থেকে ফিরে ফিরে আসতে হয়েছে। মঙ্গলবার এবং বুধবার আমরা দেখেছিলাম যে সংবাদ মাধ্যমের যেভাবে আমরা দেখেছি, বিশেষ করে টেলিভিশনে, যে উচ্ছেদের পর অনেকেই প্রকাশ্যে চোখে জল ফেলছেন। কেউ ঐক্যবদ্ধ হয়ে বিবৃতি দিতে শুরু করেছিলেন। হ্যাঁ, কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীর কাছে যখন বার্তা পৌঁছচ্ছে এই সিদ্ধান্তের ফলে কিন্তু, যদি কেউ কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসে, তাহলে কিন্তু পুরো দায় কিন্তু সরকারের কাছে এসে পড়বে। এবং তারপরেই বৃহস্পতিবার তিনি আবারও বৈঠক ডাকলেন এবং বৈঠকে তিনি বললেন যে সাময়িক রাশ টানা হবে, 1 মাস সময় দিয়েছে এবং একটি কমিটি গড়ে দিয়েছেন। এখন প্রশ্ন এই কমিটি নিয়ে, যে যা কিছুই হয় ওই একটি কমিটি গড়ে দেওয়া হয়, 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আদৌ 1 মাস বা 15 দিন বাদে এই ইস্যুটি কি আর থাকবে? তখন হয়তো দেখা যাবে যে অন্য কোনো ইস্যু চলে এসেছে এবং এই কমিটি কোনো একটা রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট ধামাচাপা পড়ে যাবে। এবং সত্যি সত্যি যে দেখা যাবে যে আহ, আর এই যে অপারেশন বুলডোজার, সেটা আর হচ্ছে না। আমরা যদি 2019 সালে লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে 18টি আসন জয়লাভ করেছিল বিজেপি, তার চুলচেরা বিশ্লেষণের পরে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যারা যারা কাটমানি খেয়েছেন তৃণমূল নেতারা, সেই কাটমানি ফেরত দিতে হবে। তারপরে দেখা গেছিল গ্রামে গঞ্জে তৃণমূল নেতাদের বাড়িতে সাধারণ মানুষ তো চড়াও হয়েছিল এবং তার সঙ্গে বিরোধীরা তাতে ইন্ধন জুগিয়েছিল। যার ফলে এই কাটমানি ফেরত দেওয়ার দাবিতে কখনো আবাস যোজনা, নানা রকম যে সরকারি ইস্যুগুলো, 100 দিনের কাজের টাকা, এরকম নানা ইস্যুতে সরকারি যে প্রকল্পগুলো, সেই সরকারি প্রকল্পের যে টাকা, সেই টাকায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে এবং তার ফলে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় এবং সেই প্রতিক্রিয়ার ফলেই বিজেপি নাকি 18টি আসনে রাজ্য থেকে জয়লাভ করে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় এই ব্যবস্থা নিতে গিয়ে দেখলেন হিতে বিপরীত হয়েছিল। যে সকলেই বলছে যা কোনো নেতার বিরুদ্ধে কোথাও গোষ্ঠীবাদী আছে, অপর গোষ্ঠী জানিয়ে দিচ্ছে যে ওই নেতা কাটমানি নিয়েছে বলে কিছু লোককে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মানে এরকম ঘটনাও আমরা কিন্তু 2021 সালে দেখেছিলাম এবং সেই ঘটনাতে কিন্তু বহু জায়গাতে আহ, থানায় অভিযোগ হয়েছিল, থানাতে নিয়ে যাওয়া হয়েছিল যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, এবং নানা ঘটনা আমরা কিন্তু দেখেছিলাম। তাই এই যে তড়িঘড়ি একটা সিদ্ধান্ত যে নেওয়া হয়েছিল এবং তার মধ্যে 72 ঘন্টা পরে যে সিদ্ধান্ত উইথড্র করে নেওয়া হলো, 2 পা এগিয়ে গিয়ে 1 পা পিছিয়ে আসা হলো, তাতে শহুর যে যে বিষয়টি উঠে এসেছিল যে ফুটপাত দখল হচ্ছে, তাহলে আদৌ সে ব্যবস্থা কি হবে? এবং আজকে আমরা যেটা দেখলাম আবার প্রকাশ্যে, এই তৃণমূলের এক পক্ষ, তিনি আরেক নেতাকে বলছেন তিনি সিপিএম করেন, হকার নেতাকে বলছেন তিনি সিপিএম করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শুনলেন না, তিনি আবার পরে বলছেন যে যাই হোক তাকে ঢুকতে দেওয়া হবে না নিউ মার্কেট এলাকায়। অর্থাৎ সকলেই তো বাহুবলী, সকলেই নেতা, আর সকলে নেতা হওয়ার ফলেই কিন্তু একের পর এক। আর সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে চিহ্নিত হয়ে গেছে সমস্ত জায়গা, যেন কোথাও কোথাও চিহ্নিত হয়ে গেছে।
আর এই চিহ্নিত হওয়ার ফল কিন্তু এখন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার যে আগামী দিনে যে আহ এই ফুটপাত দখল নিয়ে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন, যে এক পা পিছিয়ে আসার সিদ্ধান্ত নিলেন এবং 72 ঘন্টার পরে তা স্থগিত করে দিলেন, এর নেতিবাচক কোনো প্রভাব তৈরি হবে না তো? সমস্ত দিক বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন। নজর এখন সেদিকেই থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।